আকাশ, আমি রাকিব ভাইয়ের হত্যার পেছনে যারা যারা আছে এদের একজনকেও আমি খুঁজে পেলাম না। কে বা কারা হত্যা করেছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আমি কোনো তথ্যই বের করতে পারিনি রে। তুই এখন পর্যন্ত ওই সামান্য তথ্যটা বের করতে পারলি না? তোকে রেখে কি হবে সেটা আমাকে বলতো। তুই কি ঠিকমতো কাজ করিস? ঠিক আছে, তোরা যা এখন। তোদেরকে দেখলে আরো আমার অনেক রাগ উঠে যায়। তখনই আকাশ তার মোবাইলটা বের করলো, আর মোবাইলটা বের করার পরে আকাশ একটা নাম্বার খুঁজতে লাগলো, কিন্তু নাম্বারটা কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে আকাশ তার ল্যাপটপ অন করলো, আর ল্যাপটপ অন করার পরেই আকাশ নাম্বারটা পেয়ে গেল। আর সেখান থেকে নাম্বারটা নিয়ে সেই নাম্বারে কল দিল, আর কল দেওয়ার পরেই কিছুক্ষণ পরে কলটা রিসিভ করলো। আর রিসিভ করার পরে একজন বলতে লাগলো ওপাশ থেকে, আরে আকাশ ভাই, আপনি এতদিন পরে আমাদের এখানে ফোন করেছেন। তা ভাই, আপনি তো আমাদেরকে ভুলে গিয়েছেন। আমাদেরকে তো আপনার আর কোনো দরকার পড়ে না, কারণ আপনি এত বড় একজন মানুষ। আমাদের মতো ছোটোখাটো মানুষকে দিয়ে কি আর দরকার পড়বে আপনার? শোন, এসব হেয়ালি কথা বাদ দিয়ে আমি কাজের কথা বলছি, এটা শোন। তুই অলরেডি খবর পেয়ে গিয়েছিস রাকিবকে হত্যা করা হয়েছে। আমি এই রাকিবকে হত্যা করার পিছনে যারা যারা আছে তাদের ব্যাপারে জানতে চাই। ভাই, আপনি তো বিদেশ আছেন, জানি না আপনার কাছে খবরগুলো পৌঁছায় কিনা, কিন্তু বিশ্বাস করেন, আপনার ব্যাপারে প্রশাসন অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। আপনার সমস্ত জায়গাগুলো ওরা সব কিছু নিয়ে নিচ্ছে। সব কিছু সরকারিভাবে বাজেয়াপ্ত হচ্ছে। ভাই, আপনাকে দেশে ফিরতে হবে। দেশে ফিরবো খুব তাড়াতাড়ি। এখন আমি তোকে যে কাজটা দিয়েছি সেই কাজটা খুব ভালোভাবে তুই খোঁজ নিয়ে দেখতো যে রাকিবকে কি হত্যা করেছে। রাকিব আমার আপন বড় ভাই। তুই বুঝতে পারছিস আমার শরীরে এখন কি চলছে? ভাই, রাকিব ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি। রাকিব ভাই তার নিজের দায়িত্বটা আপনার কাছে দিয়ে দিয়েছে। রাকিব ভাই এসব কিছু ছেড়ে দিতে চেয়েছিল, তার জন্যই সমস্ত দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আপনাকে 4-5 জন মানুষ ছাড়া অন্য কেউ দেখেনি, শুধুমাত্র কণ্ঠটা ভালোভাবে শুনেছে। তাই আপনার নিরাপত্তা কিভাবে দেওয়া লাগে সেটা আমি অন্ততপক্ষে খুব ভালো করে জানি। আর আমি নিরাপত্তা দিলেও যে আপনি সেফ থাকবেন এমনটাও নয়। আপনি নিজেই তো একটা 6 ফুটের একটা বুলেট। আপনার ব্যাপারে অন্য কেউ না জানলেও আমি ভালোভাবে জানি। আপনি ভাই দেশে আসেন, আমি রাকিব ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে চাই। তারপরে আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশ ল্যাপটপে কিছু কাজ করতে থাকে। আর এদিকে টিভিতে নিউজ হচ্ছে, লন্ডনের মাটিতে কোনো একজন ব্যক্তি, লন্ডনের মাফিয়া এবং এসএস গ্রুপ অফ কোম্পানির মালিক, সে আত্মহত্যা করে মারা গেছে। কিন্তু পুলিশ কর্মকর্তারা বলছেন এটা কোনো আত্মহত্যা নয়, এটা সম্পূর্ণ রহস্যজনকভাবে খুন করা হয়েছে। পুলিশ এটার বিরুদ্ধে তদন্ত করছে। পুলিশ আরও বলছে এটার পিছনে কোনো একটা গ্যাং নয়, যে কোনো একজন মানুষ আছে, কারণ আত্মহত্যা করার সব কিছু একই সিস্টেমে, সেজন্য এটার পিছনে যে কোনো একজন মানুষই রয়েছে ধারণা করা হচ্ছে। এটার পিছনে রাকিবের হাত থাকতে পারে, কিন্তু রাকিবকে আরও 1 মাস আগে হত্যা করা হয়েছে। এখন কে বা কারা এটা করতে পারে সেটা এখনও অজানা। আকাশ এসব নিউজ শোনার পরে হাসতে লাগলো, কারণ রাকিবের ছোট ভাই যে আকাশ এটা তেমন কেউই জানে না। আকাশ এগুলো দেখে হাসতে লাগলো পাগলের মতো। আর হাসি শুনে রাফি বের হয়ে আসলো। রাফি হলো আকাশের খুব ভালো একটা বন্ধু। রাফি মারামারি, খুন এসব দেখে অনেক ভয় পায়। ছেলেটা একটু অন্যরকম টাইপের, আর সেই জন্যেই আকাশ রাফিকে অনেক ভালোবাসে। তারা দুজনেই বন্ধু। আকাশ ব্যাগ গোছাচ্ছে দেখে রাফি এসে বলতে লাগলো, কিরে আকাশ, তুই আমাকে রেখে একা একা কোথায় যাচ্ছিস? তুই বুঝতে পারছিস বাইরে কি হচ্ছে? তোকে কে বলেছিল এদের দুজনকে খুন করতে? এখন যে সাংবাদিকরা তোর পেছনে লেগেছে, একে তো বাংলাদেশের সমস্যা, আবার এই লন্ডনেও তুই সমস্যা করে রেখে দিয়েছিস। তুই কিভাবে কি করবি আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। বাংলাদেশের ঝামেলা লাগিয়েছিস সেটা বড় কথা, কিন্তু লন্ডনে হঠাৎ করে ঝামেলা করতে গেলি কেন? সব কিছুই তুই বুঝতে পারতে তাহলে তুই আমার জায়গায় থাকতি, আর আমি তোর জায়গায় থাকতাম। শোন, আমি যদি এখানে এটা না করতাম তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত। বুঝতে পেরেছিস? কারণ প্লেটোর সঙ্গে বাংলাদেশের কানেকশন আছে। আমি সেটাই শেষ করে দিয়েছি, যেন বাংলাদেশে আলী ভাই কোনো শক্তি নিতে না পারে ওর কাছ থেকে। বুঝতে পেরেছিস? মাথায় কিছু ঢুকলো? আর ওই এসিস গ্রুপ অফ কোম্পানিকে শেষ করেছে।
কারণ ও নিজেও সঙ্গে কাজ করত, আর তারা দুজনেই ছিল পার্টনার। তুই কি মনে করেছিস প্লেট টুকে শেষ করে দেওয়ার পরেই তোর লন্ডনের সম্পর্কে সব কিছু শেষ হয়ে যাবে? রাকিব ভাই যখন ছিল তখন লন্ডনে পুরো দায়িত্ব ছিল, আর তার এমনকি বাংলাদেশেও ওনার রাজত্বই করে। কিন্তু রাকিব ভাই এখন মারা গেছে, তোর এটা মেনে নিতে হবে। তাছাড়া বড় কথা হলো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের ছেলে পেলে যারা আছে সবাই ভয়ে লুকিয়ে আছে। এখন তুই নিজে এসব কি করে করবি? আর তুই বাংলাদেশ পর্যন্ত যেতে পারবি? আমার তো সেটা নিয়ে চিন্তা হচ্ছে। দেখ, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। আর রাকিব ভাই মারা গিয়েছে দেখে এমনটা নয় যে আমি হাত গুটিয়ে বসে থাকবো। ভাইয়া আমাকে যে পরিমাণ ট্রেনিং আর সাহস জুগিয়েছে, এটা দিয়ে ওদেরকে আমি একাই চাষ করতে পারবো। আমার কাউকে প্রয়োজন নেই। আর দীর্ঘ 10 বছরের সাধনা করার পরে কিন্তু আমি এই জায়গায় এসেছি। আর অলরেডি আমি যে রাকিবের ভাই এটা কেউ জানে না। এটাই আমার সবচেয়ে প্লাস পয়েন্ট। হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এখন কথা হচ্ছে পুলিশরা যদি খুঁজতে খুঁজতে তোর ব্যাপারে জেনে যায় যে তুই প্লেতো আরএস আক্রমণ অফ কোম্পানির অফ এমডি কি খুন করেছিস, তখন তুই কি বাংলাদেশে যেতে পারবি? এমনকি আমার তো একই ডাউট হচ্ছে। শুধু আমি নয়, সঙ্গে তুইও যাবি বাংলাদেশ। তোকে আমি এখানে একা রেখে যাব না। পরে আবার কখন তোকে কেউ মেরে দেবে তখন আবার সমস্যা হবে। তুইও আমার সঙ্গে যাবি, কারণ তোকে ছাড়া তো আমি একা আগাবো না। তুই হচ্ছিস আমার গুড টু গুড বন্ধু। তোর কিন্তু এসব ফাজলামো আমার কাছে এখন ভালো লাগছে না। আমি তোকে সিরিয়াসলি বলছি, তুই আমার সঙ্গে সিরিয়াসলি কথা বল। তোর বাংলাদেশে এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই বাংলাদেশে গেলে পুরো উলট পালট হয়ে যাবে, সমস্ত বাংলাদেশে তাব্বক লেবে যাবে। আমি তো সেটাই চাই যে আকাশ চৌধুরীর ব্যাপারে জানবে সবাই। আমার বাবা রাজত্ব করে গিয়েছে, আমার ভাইরা সত্য করে গিয়েছে, আমি রাজত্ব করে যাব। তুই কি চাস যে পুরো দায়িত্বটা আলী ভাই নিয়ে যাক? এটা আমার বাপ দাদার সম্পত্তি, এটা আমার বাপ দাদার রাজত্ব, আমি সেটা করব। তারপর আকাশ রাফিকে বলল রেডি হয়ে নেওয়ার জন্য, আর রাফিও কোনো উপায় না পেয়ে রেডি হয়ে নিল। আকাশ ছদ্মবেশে রেডি হয়ে নিল, আর রেডি হবার পরে গাড়ি নিয়ে যথারীতি এয়ারপোর্টের দিকে যেতে লাগলো। রাস্তায় অনেক চেকিং পোস্ট আছে, আর সেই সব চেকিং পোস্ট পার হবার পরে অবশেষে এয়ারপোর্টে এসে পৌঁছলো। আর সব কিছু প্রসেসিং হতে আরও 2 ঘন্টা কেটে গেল। আর আকাশ প্লেনে বসে পড়ল। আর প্লেনে বসে পড়ার পরে রাফির দিকে তাকালো। রাফি অনেকটা ভয়ে ভয়ে আছে, প্লেন ছাড়া এর মধ্যে আছে। আর তখনই দেখতে পেল 2টা পুলিশের গাড়ি এয়ারপোর্টে প্রবেশ করেছে। আর এটা দেখার পর রাফি অনেকটা ভয় পেয়ে গেল। আর এদিকে প্লেন ছাড়ার জন্য অ্যানাউন্সমেন্ট করতে লাগলো। প্লেন উড্ডয়ন হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে পুলিশের গাড়িগুলো প্লেনকে থামানোর জন্য বলছে কন্ট্রোল রুম থেকে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। কারণ অলরেডি পুলিশ খবর পেয়ে গেছে যে রাকিবের ভাই হলো আকাশ। আকাশ সে প্রতিশোধ নেওয়ার জন্যই ওই 2 জনকে খুন করেছে, কিন্তু কোনো উপায় নেই, এখন অনেকটা দেরি হয়ে গেছে। আকাশ মুচকি মুচকি হেসে যাচ্ছে। আর তখন রাফি আকাশকে রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই এখনো দাঁত কেলাচ্ছিস? তুই বুঝতে পারছিস আর যদি একটা মিনিট দেরি হতো প্লেন ছাড়তে তাহলে কি হতো বুঝতে পারছিস? বাংলাদেশে যাওয়া না জন্মের মতো শেষ হয়ে যেতে রাখতো তোকে, এই 14 শিখরের ভেতরে ভরে রাখতো তোকে। তুই নিজেকে কোনো কিছু স্বীকার করবি না পুলিশের কাছে, তখন তোকে এভাবে উত্তর মাধ্যম দিয়ে তোর জীবনটা এখানেই শেষ করে দিত। আচ্ছা, তুই তো ভয়ে ভয়ে কথা বলছিস কেন বলতো? একটু স্বাভাবিক হতে পারিস না? আর পুলিশ ধরলে কি হবে? এখানে ওদেরকে মেরে ফেলতাম। এত কিছু ভাবা লাগে নাকি? আমাকে বাংলাদেশে যেভাবেই হোক যেতে হতো, তাই না? তাহলে তো এত কথা বলছিস কেন বলতো? ওরা কি আমার কিছু করতে পারবে? এটা তুই ভালোভাবে জানিস না যে তাহলে এত আমাকে নিয়ে ভয়ে কেন পাস? তুই কোনো ভয় পাস না, আর কোনো চিন্তাও করিস না। হ্যাঁ, এখন আমরা 14,000 ফিট উপরে আছি। আকাশ রাফিকে শান্ত করার চেষ্টা করে। রাফি ছেলেটা আকাশকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, কারণ ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে আকাশ। আকাশ সব কিছু ট্রেনিং নিলেও রাফি সেগুলো শুধুমাত্র দেখেছে, যে কোনো প্রকার ট্রেনিং নেয়নি। কারণ ছোটবেলা থেকেই সে অনেক বেশি উইক, খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যায়। আর রাফি সমস্ত কিছু আকাশকে ঘিরেই। তারপর প্রায় 6 ঘন্টা জার্নি করার পরে বিমান হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ল্যান্ড
ল্যান্ড করলো। আর ল্যান্ড করার পরে আকাশ আর রাফি দুজনেই বের হলো। আর বের হওয়ার পরে দেখতে পেল যে অনেক টাইট সিকিউরিটি। আর তখন তাকে একটা পুলিশ জিজ্ঞাসা করলো, আপনি লন্ডন থেকে এসেছেন, তা আপনার নামের সঙ্গে কি পাসপোর্টের কোনো মিল আছে? আপনার নামটা যেন কি বললেন? আকাশ চৌধুরী, কিন্তু এখানে তো আকাশ খান লেখা। আপনার নামের মধ্যে ভেজাল আছে। স্যার, এখানে কিন্তু ওই সবটাই ঠিক আছে। আমার ছবি এখানে দেখতে পারছেন। আর আকাশ চৌধুরী আর আকাশ খান, এটা কি আমি নিজে সমস্যা লাগিয়েছি? আপনারা হয়তো এটা কম্পিউটার সিস্টেম হয়ে গিয়েছে, চৌধুরীর জায়গায় খান লাগিয়ে দিয়েছে। এখানে এত আটকানোর কি আছে বলেন তো? দেখুন, এটা আমাদের দায়িত্ব। আর তাছাড়া আমাদের কাছে তথ্য আছে। লন্ডন থেকে আন্ডারওয়ার্ল্ডের কিং আকাশ চৌধুরী এসে দেশে ফিরবে। আমাদেরকে কঠোর চেকিং করতে হচ্ছে। স্যার, আপনারা চেকিং করতে থাকেন আর আমাকে ছেড়ে দিন। আমি একটা বিজনেস মিটিংয়ের জন্য লন্ডন গিয়েছিলাম, আর এখন আমি সেটা থেকেই ফিরেছি। আমাকে শুধু শুধু আটকে রাখবেন না। কিন্তু পুলিশ কোনো কথাই শুনলো না। আকাশের পুলিশ তার অন্য অফিসারদের ডেকে আনলো। আর ডেকে আনার পরে সবাই ভালোভাবে দেখতে লাগলো। আর তখনই পুরো এয়ারপোর্টের লাইট অফ হয়ে গেল। আর লাইট অফ হয়ে যাওয়ার পরে চারিদিকে সবাই ছোটাছুটি করতে লাগলো। আর এই সুযোগে রাফি আর আকাশ দুজনেই এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে পড়লো। গাড়িটা হলো হাসানের। হাসান গাড়িটা ড্রাইভ করে যাচ্ছে। আর রাফি দৌড়তে দৌড়তে অনেকটা হাঁপিয়ে গেছে। আর আকাশ মুচকি মুচকি হাসছে। আর হাসান আকাশকে দেখে বলতে লাগলো, ভাই, আমরা এখন আপনার একটা গোডাউনে যাচ্ছি। আপনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই আমরা তৈরি করে রেখেছি। আর ভাই, চাইলেই তো এই পুলিশগুলোর কাছ থেকে আপনি অনেক তাড়াতাড়ি বের হতে পারতেন। শুধু শুধু এত নাটক করার দরকার ছিল না। দেরি হলো আরও। সব সময় সব জায়গায় ক্ষমতা দেখানো লাগে না। কিছু সময় সাধারণ মানুষের মতোই থাকতে হয়, তার জন্য নিজেরই মঙ্গল হয়। এটা তুই বুঝবি না। তাড়াতাড়ি যা, আমার অনেক খিদা পেয়েছে। হাসান গাড়ি চালিয়ে যাচ্ছে। আর হঠাৎ করেই রাস্তার মধ্যে একটা মেয়ে চলে আসলো। মেয়েটা একটা ছোট্ট বিড়ালের পিছনে দৌড়ে যাচ্ছে। বিড়ালটা গাড়িটার সামনে চলে আসলো। আর গাড়িটার সামনে চলে আসার পরে গাড়িটা তাড়াতাড়ি করে ব্রেক করলো, কারণ মেয়েটাও সামনে ছিল। আর ব্রেক করার পরেই মেয়েটা কিছুটা ধাক্কা খেলো। আর হাতের মধ্যে বিড়ালটাকে নিল। আর নেওয়ার পরে মেয়েটাকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই আকাশ গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নামার পরেই মেয়েটার দিকে তাকিয়ে হা হয়ে যায়। প্রথম এত অপরূপ সুন্দরী একটা মেয়েকে দেখতে পেল। আর তখনই মেয়েটা আকাশের কাছে এসে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনার গাড়ি আছে দেখে মনে করেন আপনি পুরো দেশটাকে কিনে ফেলেছেন? সাবধানে গাড়ি চালাতে পারেন না? আর এই যে আপনি আপনার ড্রাইভারকে কি বলতে পারেন না যে ভালোভাবে গাড়ি চালানোর জন্য? এখনই তো আমাকে আর আমার বাচ্চাটাকে মেরে ফেলতেন, ছাগল কোথাকার। এই মেয়ে, তুমি কাকে কি বলছো? তুমি জানো? যাও এখান থেকে। আর এভাবে রাস্তার মধ্যে দৌড়ানোর কি আছে একটা বিড়ালের জন্য? আর এটা বাচ্চা মানে? কে বাচ্চা? কার বাচ্চা? তোমার কি মাথা ঠিক আছে? তখনই মেয়েটা রেগে গিয়ে হাসানকে একটা থাপ্পড় মারল। আর হাসানকে থাপ্পড় মারার পরে হাসান অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আর এদিকে আকাশ এক ধ্যানে মেয়েটার দিকেই তাকিয়ে আছে। আর মেয়েটা কি কি করছে সেটা ভালোভাবে লক্ষ্য করছে। আকাশের চোখে যেন কোনো পলক পড়ছে না। আর তখনই মেয়েটা আকাশকে অনেক বাজে বাজে কথা বলে সেখান থেকে চলে গেল। আকাশ এভাবে দাঁড়িয়ে আছে দেখে হাসান আর রাফি দুজনেই অবাক হয়ে গেল। আর কিছুক্ষণ পরে রাফি পিছন থেকে একটা ধাক্কা দিল। আর ধাক্কা দেওয়ার পরে আকাশ তাড়াতাড়ি গাড়িতে এসে বসলো। আর গাড়িতে বসার পরে মেয়েটাকে সে যত দূর দেখতে পারে তত দূর পর্যন্তই তাকিয়েছিল। হাসান ভালোভাবেই বুঝতে পেরে গেছে তার আকাশ ভাই কী করছে। তখন হাসান বলতে লাগলো, ভাই, আমার কাছে আরো তথ্য আছে যে আলী ভাই কাকে দিয়ে এটা হত্যা করেছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে যে এখানের পুলিশ কমিশনার এটার সাথে যুক্ত আছে, কারণ আলী ভাইকে আমরা এখনোই কোনোভাবে ধরতে পারবো না। সে অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে আছে। এখন আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আমি সকল লোকজনকে খবর দিয়ে দিয়েছি, আজকে আপনার সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা করবে। দেখেছিস, এই বিকেলবেলা
আজ একটা পরীকে দেখলাম। পরীটা আমার সামনেই চলে আসলো। সত্যি এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মতো একজন লোক কাউকে ভালোবাসতে পারে। মেয়েটাকে দেখার পরে আমার বুকের ভিতর কেমন যেন ধুকধুক আওয়াজ শুরু করে দিয়েছে। এই মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতো। আর কী সব রাজনীতি আর কী সব খুন খারাপি এসব পরে হবে, আগে মেয়েটার ব্যাপারে খোঁজ নেই, এটাই তোদের ভাবি হবে। আরে ভাই, তুই কি বলছিস? তুই কি বুঝতে পারছিস? তুই বাংলাদেশে এসেছিস ভাইয়ের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য, আর তুই এইসব বলছিস? আর ওই যে দেখ, সামনে কিন্তু পুলিশ চেকপোস্ট রেখেছে। এক জায়গা থেকে বের হতে না হতেই আরেক জায়গা তোকে চেকিং করবে। ভাই, কি করব একটু ভালোভাবে বল। হাসান, তুই অন্তত কিছু বল। ভাই, দয়া করে আপনার রোমান্টিক জগৎ থেকে বের হয়ে একটু সামনের দিকে তাকান। সামনে পুলিশ চেকপোস্ট, কিভাবে গোডাউন পর্যন্ত যাব সেটাই তো চিন্তা করছি। আকাশ চোখ মেলে তাকালো, আর চোখ মেলে তাকানোর পরে দেখতে পেল সামনে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। আর তখনই হাসানকে তার সিটে আসতে বলে আকাশ ড্রাইভিং সিটে বসলো। আর ড্রাইভিং সিটে বসার পরে আকাশ গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে নিতে লাগলো। আর পুলিশ চেকপোস্টের আসার পরে ওদের উপর গাড়ি তুলে দিল। আর গাড়ি তুলে দেওয়ার পরে আকাশ গাড়ি থেকে নেমে ওদেরকে গুলি করতে লাগলো। আর ওখানে সকল পুলিশ মারা যায়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আর তখনই আরও 2টা গাড়ি তাদের পিছনে ধাওয়া করছিল। এটা আকাশ ভালোভাবেই বুঝতে পেরেছে। আর ওই গাড়িগুলোর মধ্যে একে একে গুলি করতে লাগলো। আর তখনই আকাশ গাড়ি থেকে মেশিন গানটা নিয়ে সেই একাই 60 জন পুলিশকে মেরে ফেলে। আর মেরে ফেলার পরে হাসান অনেকটা ভয় পেয়ে যায়, কারণ 60 জন পুলিশকে মারা মানে অনেক ঘটনা ঘটিয়ে ফেলা। তারপরে আকাশ ড্রাইভিং করতে লাগলো। আর 5 মিনিট পরেই সে গোডাউনের সামনে চলে আসলো। আর গোডাউনের সামনে এসে শরীরটাকে একটু টানা দিল। আর তখনই সবাই এসে তার সঙ্গে কথা বলতে লাগলো। আকাশও সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে, কিন্তু তার মাস্ক পরা আছে। আর তাই সবাই কথা বলে সাইডে চলে গেল। আর আকাশও ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলো। সাথে রাফিও খাবার খাচ্ছে। আর রাফি খাবার খেতে খেতে টিভিতে ব্রেকিং নিউজ দেখতে লাগলো। আজকের দুপুরে ব্রেকিং নিউজ, চৌরাস্তার মোড়ে 60 জন পুলিশকে হত্যা করেছে। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে আকাশ চৌধুরী। সে ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রশাসন তাদের সামনে দিয়ে যাওয়ার পরেও চিনতে পারল না। এটা প্রশাসনের একটা ব্যর্থতা বলতে পারি। এখন আমাদের দেখার ইচ্ছে যে এটার ব্যাপারে প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে। পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আকাশ সাংবাদিকের বক্তব্য শুনে হাসতে লাগলো। আর এটা দেখার পরে হাসান আর রাফি মোটামুটি অনেকটা ভয় পেয়েছে, কারণ তারা দুজনের সঙ্গে ছিল, কারণ এখন শত্রু ছিল। আগে আলী ভাই, কিন্তু এখন নতুন করে এই প্রশাসন যুক্ত হয়েছে। আর তখন আকাশ খাবার খাওয়ার পরে আকাশ একটা জায়গায় শুয়ে পড়ে। সোফার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। কিন্তু রাফি, হাসান দুজনের মধ্যে কেউই তার সঙ্গে কথা বলার জন্য সাহস করতে পারছে না। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় হেলিকপ্টারে করে প্রায় 10 জনের মতো লোক চলে আসলো। আর এরা হলো আকাশের লোক। বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে রেখেছে। আর আকাশের সঙ্গে ওরা কথা বলতে এসেছে। আকাশ রেডি হয়ে নিল। আর রেডি হবার পরে এসে সবার সামনে গেল। আর সবার সামনে যাওয়ার পরে আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আকাশ চৌধুরী। তোরা যারা আছিস সবাই আমার খুব কাছের কয়েকজন মানুষ। তোদের আন্ডারে সবাই কাজ করে থাকে। আর আমি কয়েকটা রিপোর্ট হাতে পেয়েছি। সেই রিপোর্টগুলো কিছুটা নেগেটিভভাবে এসেছে, আর কিছু পজিটিভ। খুলনা, বরিশাল, রংপুর, এই 3টা জায়গায় রিপোর্ট সব কিছু পজিটিভ এসেছে। আর বাকিগুলো যারা আছিস তাদের কি কি সমস্যা, কি কি ক্ষতি হয়েছে সব কিছু আমাকে এক এক করে বল, তাড়াতাড়ি। ভাই, আমি পুরো ঢাকার দায়িত্বে আছি। আমার সমস্যা হলো আলী ভাইয়ের লোকজন আমার সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমি মাটির সঙ্গে এবং পুলিশ ও ঝামেলা করেছে। এটার বিষয়ে পুলিশ সম্পর্ক আমাদের উপর অ্যাকশন নিচ্ছে, কারণ আলীর লোকজন খুন করে যায়। একটা সম্পূর্ণ দোষ আমাদের ঘাড়ের উপর এসে পড়েছে। পুলিশ আপনাকে হন্য হয়ে খুঁজছে, এমনকি আমাদেরও কোনো ছাড় নেই। ভাই, আমি বর্তমানে চট্টগ্রামে দায়িত্বে আছি। চট্টগ্রামের যতগুলো এরিয়া আছে
তাছাড়া আমাদের পার্বত্য এলাকায় যে স্থায়ী গোডাউন একটা ছিল, সেই গোডাউনটা ওরা জ্বালিয়ে দিয়েছে। আমি এখন নতুন গোডাউনে এসেছি সবাইকে নিয়ে। ভাই, এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। আর বিশেষ করে আলী ভাই এখন এটা বোঝাচ্ছে যে আর এই দেশের জন্য কাজ করছে, আর আপনি দেশের বিরুদ্ধে সাধারণ মানুষের চোখে প্রচার করছে। এখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না ভাই। আর তাছাড়া বড় তথ্য হলো যে আপনি নাকি রাজত্ব পাওয়ার জন্য আপনি আপনার বড় ভাইকে খুন করেছেন। আপনি হলেন খুনের আসামি। তার মানে হলো সমস্ত কিছুর একটাই সমস্যা হলো যে আগে পুলিশকে ঠিক করতে হবে। আগে পুলিশ প্রশাসন যদি ঠিক না হয়, যদি সাধারণ মানুষ যদি আমাকে ভুল বুঝে, তাহলে আবার কাজ করতে অনেকটা অসুবিধা হবে। আমাদের আগে প্ল্যান থাকতে হবে যে পুলিশকে কোনোভাবেই আর কোনো অ্যাটাক করা যাবে না, কারণ পুলিশকে অ্যাটাক করলে আমার আলী ভাইকে ধরতে অনেক অসুবিধা হয়ে যাবে। সেই অনেক গর্তের ভিতর আছে, আর তাকে আনতে হলে অনেক কাঠখড় পুড়িয়ে সেই গর্তের মধ্যে ঢুকতে হবে আমার। তারপরে আকাশ ওদের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আকাশের মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। সে প্ল্যানটাই সবার সঙ্গে শেয়ার করলো। আর ওরা ওদের মতো করে আকাশকে বিদায় দিয়ে চলে গেল। আর আকাশকে বিদায় দিয়ে চলে যাওয়ার পরে আকাশ কফি খেতে থাকে আর ওই রাস্তার মেয়েটার কথা ভাবতে থাকে। মেয়েটা আসলেই অনেক সুন্দর ছিল। আর তখনই মনে হয় আকাশের এখন কোথাও যাওয়ার দরকার। তাড়াতাড়ি করে বের হয়ে পড়ল, কারণ আকাশ এখন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবে। আকাশ তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে বের হতে থাকে। আর তখনই রাফি পেছন থেকে এসে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরে আকাশ কোনো কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ জানে রাফিকে কোনো কিছু বলেও লাভ নেই। হাসান আসতে চেয়েছিল, কিন্তু আকাশ না বলে দেয়। আকাশ নিজের মতো করে ড্রাইভিং করে কমিশনারের বাসার সামনে চলে আসলো। আর কমিশনারের বাসার সামনে এসে একজনকে জিজ্ঞেস করলো কমিশনার সাহেব বাসায় আছে কিনা, কিন্তু ও না বলল। তার মানে কমিশনার এখন ডিপার্টমেন্টে আছে, হয়তো বোর্ড মিটিং করছে। যদি তার আন্দাজ ঠিক হয়, আকাশ তাড়াতাড়ি করে সেখানে চলে আসলো। আর যখনই প্রবেশ করতে যাবে তখনই সমস্ত পুলিশ তাকে ঘিরে ধরলো। আর ঘিরে ধরার পরে আকাশ সবাইকে ছাড়িয়ে সে ভিতরে প্রবেশ করলো। আর আকাশের এন্ট্রি থেকে সবাই হতবাক হয়ে গেল, কারণ যাকে খুঁজে বেড়াচ্ছে এখন নিজে ধরা দিতে এসেছে। আকাশ গিয়ে দেখতে পেল সকল বড় বড় অফিসাররা মিলে মিটিং করছে, আর সেখানে মাঝখানে কমিশনার বসে আছে। আর কমিশনার আকাশকে দেখে দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আকাশ বলতে লাগলো, এতক্ষণ মনে হয় আমাকে নিয়েই আপনারা মিটিং করছিলেন। আমাকে নিয়ে আড়ালে মিটিং করার কোনো কিছু নেই, আমাকে মিটিংয়ের মধ্যে রাখলেই হতো, তাই চলে এসেছি নিজে থেকেই। কি ভালো করলাম না? আকাশ, তুমি জানো এখন তোমাকে আমরা অ্যারেস্ট করতে পারি, কারণ তুমি 7 জন পুলিশকে একাই মেরে ফেলেছ। আমাদের কাছে সিসিটিভির ফুটেজ আছে। হয়তো সিসিটিভির ফুটেজে তোমার চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু একমাত্র আমি জানি এটা তুমি ছিলে। এখানে বড় বড় অফিসাররা রয়েছে, এখান থেকে তুমি চাইলেই পালিয়ে যেতে পারবে না। কমিশনার সাহেব, আপনার এত বড় বড় কথা কে বলতে বলেছে বলুন তো? আচ্ছা, আমি কি বাজারে মাছ বিক্রি করি যে আপনার কাছে মাছ বিক্রি করতে এসেছি? আমি তো এসেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আর আমি পালিয়ে কেন যাব? আজব ক্যারেক্টার। আচ্ছা, এখন কাজের কথায় আসি। আমাকে নিয়ে আপনার কি এত অভিযোগ বলেন? প্রথমত, তুমি দেশে ফিরে এই কাণ্ডগুলো করেছ। এমনকি তুমি এয়ারপোর্টে সকল ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছ, ওখান থেকে পালিয়েছ। আকাশ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। এটার জন্য কিন্তু তোমাকে অনেক বড় মাসুল দিতে হবে, কারণ আমি চাই না দেশের মধ্যে আর কোনো তাণ্ডব ঘটে যাক। কারণ তুমি আসা মানে আমার দেশটার মধ্যে রক্তের বন্যা বসিয়ে দেওয়া। প্লিজ, তুমি লন্ডনে ফিরে যাও। তোমার যত ধরনের সাহায্য লাগে সেটা আমি করব। কমিশনার সাহেব, আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন। আর আপনি আমার বাবার বন্ধু ছিলেন বলেই কিন্তু আমি আপনাকে এতটা সম্মান করি, ঠিক আছে? আর আপনি নাকি সবাইকে ছড়িয়েছেন আমি নাকি আমার বড় ভাইকে খুন করেছি এর রাজত্ব পাওয়ার জন্য। তা আপনি সবটা কি জানেন কমিশনার সাহেব, যে আপনি এই মিথ্যা বানোয়াট কথাগুলো ছড়াচ্ছেন?
আমার কাছে যতগুলো তথ্য এসেছে যে সেটার থেকে এটা প্রমাণ হয় যে তুমি রাকিবকে হত্যা করেছ, কারণ রাকিব মারা গেলে তুমি সকল কিছুর রাজত্ব পেয়ে যেতে। এমনকি এখন সব কিছু পেয়ে গেছো। রাকিবকে যেভাবে মারা হয়েছে সেখানে তোমার আঙ্গুলের ছাপ রয়েছে। যেই ভাই আমাকে 10 বছর ধরে ট্রেনিং করিয়েছিল শুধুমাত্র রাজত্ব হাতে তুলে দেওয়ার জন্য, আর আপনি আমাকে বলছেন যে আমি আমার ভাইকে হত্যা করে ফেলেছি। হ্যাঁ, আমি হত্যা করেছি, তো আমি মানলাম যে আমি হত্যা করেছি। তো আপনি এখন কি করবেন? আমাকে অ্যারেস্ট করবেন? আমাকে অ্যারেস্ট করলে আপনি দেখতে পারবেন বাংলাদেশ আপনি কোন দেশে যাবেন, সেই দেশ থেকে আপনাকে টেনে আনবো। দেখো, আমি চাই না যে আলীর সাথে তোমার কোনো ঝামেলা হোক, কারণ আলী অনেক ভালো ভালো কাজ করছে, আমাদের দেশের জন্য কাজ করছে। আমি চাই না যে তুমি ওর সাথে কোনো ঝামেলা জড়িয়ে যাও। প্লিজ, আমি দেশটাকে শান্তমুক্ত দেখতে চাই। আমার উপর অনেক চাপ আসছে, মন্ত্রী সাহেব আমাকে অনেক চাপ দিচ্ছে। কমিশনার সাহেব, আপনি যে আলীর কাছ থেকে টাকা খেয়েছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি। আপনি মন্ত্রী সাহেবকে যেটা বুঝিয়েছেন মন্ত্রী সাহেব ওটাই বুঝবে, কারণ মন্ত্রী সাহেব নিজের হাতে খাবার খেতে পারে না, সে অন্যের আশায় থাকে। আপনি যদি মন্ত্রী সাহেবকে গরু খাইয়ে দেন উনি কিন্তু সেটাই খাবে, কারণ আপনার মুখের দিকে চেয়ে থাকে। তো তা ও আপনাকে কত টাকা দিয়েছে যার জন্য আপনি এরকম বাণী ছড়াচ্ছেন? এই কথা শোনার পরে ডিপার্টমেন্টের সবাই হা হয়ে গেল, কারণ ডিপার্টমেন্টের শত অফিসার থাকলে একমাত্র কমিশনার সাহেব ছিলেন, কিন্তু কমিশনার সাহেব সে ঘুষ খেতে পারেন বা আলীর সাহায্য নিতে পারেন, এটা সবার কল্পনাও ছিল না। তারপরে আকাশ তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলো, আর পেন ড্রাইভ বের করার পরে সে কাছে থাকা একটা ল্যাপটপে লাগিয়ে সবাইকে একটা ফুটেজ দেখালো। আর সবাইকে ফুটেজ দেওয়ার পরে সবাই অবাক হয়ে গেল। সবাই কমিশনারের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে আর সবাই ছি ছি বলছে। আর তখনই আকাশ সবাইকে চুপ করতে বলল, আর তখনই কমিশনার সাহেব কান্না করতে করতে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আমার কাছে কোনো কিছু করার ছিল না, কারণ ওরা সবসময় আমার মেয়েকে ফলো করতো। এত গার্ড দেওয়ার পরও ওরা সবাই আমার গার্ডগুলোকে মেরে ফেলেছে, তাই আমি উপায় না পেয়ে ওর কাছ থেকে টাকা নিয়েছি। আসলে আমি টাকা নিতে চাইনি, ওরা আমাকে জোর করে টাকাগুলো দিয়েছে। তাছাড়া আমার একটা মাত্র মেয়ে, আমার এই মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? ছোটবেলায় তার মা মারা গেছে, আমার কাছে কোনো কিছু করার ছিল না। তখনই রাফি এসে আকাশের কানে কানে একটা কথা বলে, আর এই কথাটা শোনার পরে আকাশ হেসে দেয়, কারণ রাস্তায় যে মেয়েটাকে দেখেছিল সেটাই হলো কমিশনারের একমাত্র মেয়ে। আকাশ আর কোনো কিছু বলতে পারল না, আকাশ কিছু সময় চুপচাপ থাকলো। আর আকাশকে চুপচাপ দেখে কমিশনারও অনেকটা ভয় পেয়ে গেল। আর তখন আকাশ কমিশনারকে উদ্দেশ্য করে বলতে লাগলো তার সঙ্গে যাওয়ার জন্য। আর মিটিং এখানে ক্যান্সেল। আকাশ কমিশনারের সঙ্গে তার কেবিনে চলে আসলো। আর কমিশনারের আসার পরে আকাশ চেয়ারে বসার পরে কমিশনারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কমিশনার সাহেব, আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন। এটা হলো একটা কারণ। এমনকি একটু আগেই একটা খবর আসলো, সেটা থেকে আমি আবারও বেশি আপনাকে সম্মান করব। আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। আপনার কোনো চিন্তা নেই, আপনার মেয়েকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আপনার মেয়েকে নিয়ে এত টেনশন করতে হবে না, ঠিক আছে? আপনি আপনার মেয়েকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। ওরা আপনার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে আপনি আপনার মতো দায়িত্ব পালন করে যান। আর ওরা হলো জঙ্গি গোষ্ঠী, ওরা বাংলাদেশকে কি পরিমাণ ক্ষতি করতে পারে সেটা আপনিও খুব ভালোভাবে জানেন, আমিও খুব ভালোভাবে জানি। আমি একটা প্রমাণ আপনার কাছে পাঠাবো, সেই প্রমাণগুলো দিয়ে আপনি মিডিয়ার কাছে প্রমাণ করবেন যে আলী একজন জঙ্গি। তখনই পিয়ন 3টে কপি দিয়ে গেল। আর 3টে কপি দিয়ে যাওয়ার পরে আকাশ কফিটা নিয়ে খেতে থাকে, কিন্তু রাফি আর কমিশনারের দুজনেই খাচ্ছে না, দুজনেই দাঁড়িয়ে আছে। কমিশনারকে অনেকটা চিন্তামুক্ত দেখা গেছে, শুধুমাত্র আকাশের কথাই
শুধুমাত্র আকাশের কথা বলা দেখে। আর তখনই আকাশের একটা কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো আর কলটা রিসিভ করে জানালার কাছে চলে গেল। আর জানালার কাছে চলে যাওয়ার পরে এসে কথা বলতে লাগলো। আর এদিকে রাফি সে কমিশনারের কাছে এসে আজকের ঘটনাটা খুলে বলল, কারণ ওই মেয়েটার সঙ্গে কি হয়েছে আর এটা শোনার পরে কমিশনার চুপ করেই আছে। আর তখন রাফি আবারও বলতে লাগলো, আকাশ আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছে। আপনার মেয়ে পায়েলের কোনো অসুবিধা হবে না। আকাশ কেমন ছেলে সেটা আপনি খুব ভালোভাবে জানেন। ও তার নিজের পার্সোনালিটি ধরে রাখতে পারে সব সময়। ওর অ্যাক্টিভিটি লেভেল সবসময় হাই থাকে। আর যেহেতু আপনার বন্ধুর ছেলে, অবশ্যই ভালোভাবে জানেন। আমি মনে করব যে আপনি আর কোনো অমত করবেন না। আর অমত করেও কোনো লাভ নেই, কারণ আকাশ যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। তবে আমার মনে হয় যে আকাশ আপনার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করবে না। আপনার মেয়ে যদি আকাশকে ভালো না বাসে, তাহলে আকাশ আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না, কারণ আকাশ নির্দিষ্ট একটা ভালোবাসা চায়। সেটাই মনে হয় আপনার মেয়ে দিতে পারবে। আপনি এটা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আকাশ কোনো কিচ্ছুই করবে না, কারণ আকাশকে তো আমি ছোটবেলা থেকে চিনি। আমি আপনার কাছে একটা কথাই বলবো, দেশের জন্য কাজ করুন। আপনাকে এই পোশাক আর এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের জন্য আপনার উপর অনেক সাধারণ মানুষ নির্ভর করে আছে। আপনি কোনো কিছু করবেন না। তারপরে আকাশ মোবাইলে কথা বলা শেষ করে কমিশনারকে বলে সেখান থেকে সোজা চলে আসে। আকাশ গোডাউনের দিকে আসছে, কারণ তার এখন রেস্টের প্রয়োজন। আর তখনই হঠাৎ করে বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আর রাফি তখন বলল, এটাই হলো কমিশনারের বাসা। 5 তলা বাড়ি আর সে 3 তলার মধ্যে দাঁড়িয়ে আছে। আকাশের চোখ হঠাৎ করে সেখানে গেল। আকাশ বেশ কিছু গাড়িটা নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। আর দাঁড়িয়ে থাকার পরে সে সেখান থেকে সোজা চলে আসে। আর সেদিনের মতো এভাবেই পার হয়ে যায়। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে টিভিতে ব্রেকিং নিউজ দেখতে লাগলো। আর ব্রেকিং নিউজ বলছে আবারও সেই একই কাহিনী। এই মিডিয়া লোকদেরকে ইচ্ছে করছে মেরে ফেলার জন্য। আকাশের রাগ অসম্ভব উঠে গেছে। আকাশ রাগে গাড়িটা নিয়ে বের হতে থাকে। আর তখনই পেছন থেকে সবাই না করতে থাকে, ভাই আপনি যাবেন না। আর কিন্তু আকাশ তাদের কথা কোনোভাবেই শুনল না। আকাশ তাড়াতাড়ি করে সেই চ্যানেল 24-এর অফিসের দিকে যাচ্ছে। যত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে রাস্তার মধ্যে পায়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে তার রাগ মুহূর্তের মধ্যেই কমে গেল। আর তখন পায়েল তার গাড়িটাকেই ইশারা করছে। আকাশ গাড়িটা গিয়ে থামালো। আর গাড়িটা থামানোর পরে পায়েল এসে বলতে লাগলো, আপনি একটা উপকার করবেন? আমার গাড়িটা আসলে নষ্ট হয়ে গেছে। আপনি কি আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিবেন? আর আমি যদি ভুল না করি, আপনি কালকের সেই লোকটা না? হ্যাঁ, আমি কালকের সেই লোকটাই, আকাশ চৌধুরী। তা আপনার গাড়িটার কি হয়েছে? আপনার বাবার এত টাকা পয়সা, আপনার বাবা আপনাকে একটা গাড়ি কিনে দিয়েছে? আসলে সরি, কালকে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমার বিড়ালটা রাস্তায় চলে এসেছিল, তো সেই জন্য আর কি আমি রাগ কন্ট্রোল করে রাখতে পারিনি। আপনি কি আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি উঠে পড়ুন, আপনার জন্যই তো আমি এসেছি। তারপরে পায়েল তার গাড়িতে উঠে পড়ে। আর গাড়িতে ওঠার পরে আকাশ ড্রাইভিং করতে লাগলো। আকাশ কিছুটা তাড়াতাড়ি তার ভার্সিটির সামনে চলে আসলো। আর ভার্সিটির সামনে আসার পরে আকাশ পায়েলকে এখন কি বলবে বুঝতে পারছে না। আর পায়েল গাড়ি থেকে নেমে আকাশকে ধন্যবাদ দিল। আর ধন্যবাদ দেওয়ার পরে আকাশ তখন বলতে লাগলো, না, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার তো ভার্সিটি শেষ করে মনে হয় না গাড়ি আসবে, তাই সমস্যা নেই, আমি আপনাকে বাসায় নিয়ে যাব, আপনার যদি কোনো অসুবিধা না থাকে। মিস্টার আকাশ চৌধুরী, তুমি কি মনে করেছো তোমাকে আমি চিনি না? তোমাকে আমি খুব ভালো করেছি, তুমিও আমার ব্যাপারে ভালোভাবেই জানো। কিন্তু তোমার এখন এতটা মন নেই, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ক্লাসে গেলাম। এই বলে আমি হাঁটতে লাগলাম, কারণ কথাগুলো আমার মনে মনে বললাম। এই এক আজকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। সে আমাকে চিনতে না পারলেও আমি তাকে ঠিকই চিনে ফেলেছি।
পায়েল বিড়বিড় করতে করতে ক্লাসে চলে গেল আর আকাশের দিকে হাবলার মতো তাকিয়ে আছে, কারণ পায়েল একা একা কী সব কথা বলছে সে নিজেও বুঝতে পারছে না। আকাশের রাগটা পায়েলকে দেখে মুহূর্তের মধ্যেই কমে গেল। আকাশ আবারও পুরনো স্মৃতিগুলো ভালোভাবে মনে করতে লাগলো, কারণ পায়েলের সঙ্গে একটা মেয়ের খুব মিল রয়েছে। আকাশ গাড়িতে বসে চোখ বন্ধ করে সেগুলো ভাবতে থাকে, আর তখনই মনে পড়ল কমিশনারের যদি মেয়ে হয় পায়েল, তাহলে পায়েল তার সেই হারিয়ে যাওয়া বেস্ট ফ্রেন্ড, যারা ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করত। কিন্তু তার নাম তো পায়েল ছিল না, তার নাম ছিল জান্নাত। তাহলে পায়েল কোথা থেকে আসলো? এসব কিছু প্রশ্ন আকাশের মাথায় ঘুরপাক খেতে থাকে। আকাশ আবার এটা ভাবছে যে ওর হয়তো কোনো বোন হবে, ছোট বোন হবে, কারণ এর পরে তো আকাশের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। পরে বোন হলেও হতে পারে। এটা মনে হয় তার ছোট বোন। জান্নাতের মনে হয় তাহলে বিয়ে হয়ে গেছে। জিজ্ঞেস করতে মনে নেই কমিশনারকে। এসব আজে বাজে প্রশ্ন আকাশের মাথায় ঘুরপাক খাচ্ছে, আর এভাবে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারল না। এদিকে পায়েল ভার্সিটি শেষ করে এসে দেখতে পেল আকাশ এখানেই দাঁড়িয়ে আছে, আর পায়েল গিয়ে গাড়িতে সোজা হয়ে বসে পড়ল। আর পায়েল কিভাবে বসে পড়তে দেখে বেশ কিছুটা অবাক হলো আকাশ গাড়িটা স্টার্ট দিল, আর গাড়িটা স্টার্ট দেওয়ার পরেই পায়েল বলল, তো লাড্ডু ভাই, আপনি পার্কে নিয়ে চলুন। পার্কে যাওয়ার পরেই আমরা কথা বলি। সব কিছু বেশ অবাক করছেন, তাই না? অবাক হওয়ারই কথা। চলুন, হাজার হোক আপনি আমার লাড্ডু ভাই। এই ডাক শোনার পরে আকাশ মুচকি হেসে দিল। তার মানে এটাই তার খেলার সাথী ছিল ছোটবেলায়, কারণ জান্নাত তাকে লাড্ডু ভাই বলে ডাকতো মজা করে। আকাশ তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে পার্কে চলে আসলো, আর পার্কে আসার পর নিরিবিলি জায়গায় পায়েলকে নিয়ে হেঁটে যাচ্ছে। আর পায়েল কিছু দূর যাওয়ার পরেই বসে পড়ল, আর সঙ্গে আকাশও বসে পড়ল। আর বসে পড়ার পরেই পায়েল আকাশকে বলতে লাগলো, শোনো, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। তোমাকে আমি কালকে দেখেই চিনে ফেলেছিলাম। তুমি সেই আকাশ চৌধুরী। কারণ সবার কাছে কোনো তথ্য না থাকলেও আমি তোমার ঠিকই খোঁজ খবর নিতাম। রাফি ভাইয়ার মাধ্যমে না হলে এত সহজে তুমি কি আমার ব্যাপারে জানতে পারতে? রাফি ভাইয়া অনেক কিছুই জানে। আমি রাফি ভাইয়াকে দিয়েই তোমার সব সময় খোঁজ নিতাম। তুমি যে এখন কি কারণে বাংলাদেশে এসেছো সেটা আমি খুব ভালো করেই জানি। ইচ্ছে করছিল আমি নিজেই তোমার সাথে দেখা করব। লন্ডনে যাওয়ার পরে তোমার সঙ্গে আমার নতুন করে পরিচিত হতে হবে, কারণ তুমি তো আমাকে ভুলে গেলেও আমি তো তোমাকে ভুলে যাইনি। কিন্তু রাফি ভাই সব কিছু বলার পরে আমি থেমে গেলাম, কারণ আমি চাই না যে এখন আমাকে নিয়ে তুমি টেনশন করো। কারণ তোমার উপরে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। তুমি কিছু করবে, কারণ তুমি কিছু না করলেও আলী দেশের মধ্যে তাণ্ডব চালিয়ে দেবে, এবং পুলিশ প্রশাসন ওরা কোনো কিছুই করতে পারবে না। এটা জনগণ ভালোভাবেই জানে। আমি এই জন্যই চাচ্ছিলাম না তোমার সঙ্গে তাড়াতাড়ি পরিচিত হতে। আর এত ঘাবড়ানোর কিছু নেই। আমার নাম জান্নাত চৌধুরী। থাকলেও বাবা মা আগে যে আমাকে পায়েল নামে ডাকতো সেটা হয়তো তুমি ভুলে গেছো। কি এবার সব কিছু খোলাসা হলো তো? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে তোমরা দুই বোন, হয়তো আরো বড় বোনের বিয়ে হয়ে গেছে, কারণ আমি অনেকটা মধ্য পড়েছিলাম। যাক, এখন ভালো লাগছে, কারণ ছোটবেলায় যাকে আমি এত বছর পরে তুমি আমার পাশে বসে আছো, সত্যি অন্যরকম লাগছে। তুমি যে রাফির কাছ থেকে খোঁজখবর নিতে, কিন্তু কেন খোঁজখবর নিতে তুমি? আমি কেন খোঁজখবর নিতাম এটার উত্তর আমার কাছে নেই, কারণ এটার উত্তর আমি হয়তো আরো 15 বছর আগেই দিয়েছিলাম। তখন হয়তো এতটা বুঝতাম না, কিন্তু তোমাকে যে ভালো লাগতো সেটা তো তুমি ভালো করেই জানো। আর ভালো লাগা থেকেই কি হয় সেটা হয়তো তোমাকে নতুন করে বলে দিতে হবে না। এভাবে আকাশ আর পায়েল দুজনে মিলে কথা বলে থাকে। আপনাদের হয়তো কোনো কিছু মাথায় এতটা ঢুকছে না, ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আকাশের বাবা তখন ছিল মাফিয়া কিং। তখন সমস্ত কিছু আকাশের বাবাই নিয়ন্ত্রণ করত। এদিকে কমিশনার ছিল তার একমাত্র বন্ধু, আর তার ছিল একটি মাত্র মেয়ে পায়েল। আর এদিকে আকাশের বাবার নাম হলো রাশেদ চৌধুরী। রাশেদ চৌধুরীর দুইটা ছেলে, বড় ছেলে লন্ডনে থেকে পড়াশোনা করে, আর ছোট ছেলে তাদের সঙ্গেই থাকে। কিন্তু
কিন্তু বাংলাদেশের সমস্যার কারণে আকাশের বাবা রাশেদ চৌধুরী সে লন্ডনে চলে যায় তার বড় ছেলের কাছে, আর সঙ্গে আকাশকেও নিয়ে যায়। তখন আকাশের বয়স ছিল মাত্র 12 বছর। আর আকাশ ছোটবেলা থেকেই পায়েল ওরফে জান্নাতের সঙ্গে সব সময় খেলাধুলা করত। সব সময় দুজনেই সারাদিন সময় কাটাতো, স্কুলে যেত, প্রাইভেটে যেত। আকাশের চেয়ে পায়েল 1 বছরের ছোট হলেও ছোটবেলা থেকেই ওদের মধ্যে অনেক ভাব দেখেছিল। ওদের বাবা মা আর এজন্যই দুই পরিবার মিলে বিয়েটা ঠিক করে রেখেছিল সেই ছোটবেলা থেকেই। কিন্তু কমিশনার সাহেব বন্ধুত্বের জন্য এটা রাজি হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে উনি বিয়ে দিতে চান না, কারণ আকাশের বাবার কারণে, এবং আকাশের বাবা চাইতো যে তার 2 ছেলের মধ্যে যে কোনো একজন দায়িত্ব নেবে। এখন তার বড় ছেলে সামলাবে, বয়স হলে আকাশ সামলাবে, কারণ আকাশের বুদ্ধিমত্তা অনেক বেশি। আকাশের বাবা রাশেদ চৌধুরী সবাইকে নিয়ে লন্ডনে আসার পরে আর কখনো কমিশনারের সঙ্গে যোগাযোগ করেনি, কারণ যোগাযোগ করলে অনেকটা সমস্যায় পড়তে হতো কমিশনার সাহেবের। আর কোনো যোগাযোগ করেননি। তার মেয়েকে তার নিজের মতো করে মানুষ করেছে। কিন্তু পায়েল অনেক দিন রান্না করেছে আকাশের জন্য, আর আস্তে আস্তে বড় হতে হতে সে আকাশকে ভালোবেসে ফেলে। আর পায়েল অনেক কষ্ট করে আকাশের বন্ধু রাফির মোবাইল নাম্বারটা পেয়ে যায়, আর তার সঙ্গে কন্ট্যাক্ট করতে করতে আকাশের ব্যাপারে খোঁজ নিতে থাকে। কিন্তু আকাশের ব্যাপারে সব কিছু জানার পরে পায়েল কখনোই চায় না যে সে তার কথা জেনে যাক, কারণ আকাশের সামনে অনেক বড় কিছু অপেক্ষা করছে। সে চায় না যে তার জন্য আকাশ তার নিজের লক্ষ্যটাকে ফেলে দূরে সরিয়ে দিক, কারণ আকাশ যদি পায়েলের কাছে চলে আসে তাহলে আকাশ কোনোভাবেই সে ট্রেনিং করতে পারবে না। আর এটা ভেবেই পায়েল নিজেকে অনেক বেশি কন্ট্রোল করে এবার গল্পে ফেরা যাক। পায়েল কিছুক্ষণ পরে আবারও বলতে লাগলো, আমি চাইলে তোমার সঙ্গে কথা বলতে পারতাম, তোমার সঙ্গে রিলেশনে যেতে পারতাম। আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তখনই আমি বুঝে ফেলেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তারপরেই আমি রাফি ভাইয়ের নাম্বারটা জোগাড় করে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু রাফি ভাই আমাকে সব কিছু বলার পরে এটা কখনোই সাহস করে ওঠেনি। রাফি ভাই আমাকে নিষেধ করেছিল, কারণ তুমি যদি ভালোবাসার জন্য পড়ে থাকতে তাহলে তোমাকে ছাড়া এত কিছু কখনোই সম্ভব হতো না। আর আমার বিশ্বাস ছিল যে তুমি ছাড়া এসব কিছু সমাধান কেউ করতে পারবে না। সেই ছোটবেলা থেকে আমাকে ভালোবাসো, অথচ সব সময় দূরে দূরে থেকেছ। আমার প্রথম প্রথম তোমার কথা অনেক মনে পড়তো, কিন্তু তারপরে আবার মনে হতো তুমি তো কখনোই আমার সঙ্গে যোগাযোগ করনি, আমাকে একটাবার মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করনি। তোমার উপর আমি অনেকটা ভুল বুঝতাম, আর আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসা কি হতে পারবো না? আমি আমার আগের জান্নাতটাকে ফেরত চাই। আগে জান্নাত আর এখানে পায় দুজনেই এক হয়ে আপনার ঘাড়ের উপরে বসে পড়বে, আপনাকে কোথাও ছেড়ে দেবে না এখন, কারণ এখন আপনি ছাড়া আর কেউ নেই। তা মহারাজ একটু হাসেন। পায়েলের দুষ্টুমি দেখে আকাশ হেসে দেয়। আর তখনই পায়েলের মোবাইলে একটা কল আসলো। দেখতে পেল কমিশনার সাহেব কল দিয়েছে। আর কল দেওয়ার সময় পায়েল ওয়ালপেপারটা দেখতে পেল আকাশ, কারণ ওয়ালপেপারে তারই ছবি দেওয়া। লন্ডনের বিচার মধ্যে একটা ছবি তুলেছিল, আর সেই ছবিটাই পায়েলের ওয়ালপেপারে দেওয়া রয়েছে। পায়েল হঠাৎ করেই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। আকাশও পায়েলকে শক্ত করে নিজের পায়ে ধরে টেনে নিল। আর তখনই হঠাৎ করে কেউ যেন আকাশকে চারিদিক থেকে গুলি করতে থাকে। আকাশ তাড়াতাড়ি করে পায়েলকে ছেড়ে দিয়ে পায়েলকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ আকাশ চায় না পায়েলের সামনে কোনো ঝামেলা করার জন্য। আকাশ তাড়াতাড়ি করে তারা গাড়ির ভিতরে উঠে পড়ে। আর গাড়ির ভিতরে পায়েলকে রাখার পরে আকাশ কোমর থেকে 2টা পিস্তল নিয়ে বের হতে যাবে, তখনই পায়েল তার হাত ধরে ফেলে। আর হাত ধরে ফেলার পরে পায়েল কান্নাজড়িত কণ্ঠে আকাশকে বলতে লাগলো, প্লিজ আকাশ, আমি আর তোমাকে হারাতে চাই না, প্লিজ। অনেক কষ্ট পেয়েছি তোমার জন্য, আমি আর কষ্ট পেতে চাই না। তুমি প্লিজ ওদের সঙ্গে যেও না। তোমার কোনো কিছু হয়ে যাবে, তোমার যদি এখন কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচতে পারবো বলো? দেখো পায়েল, তুমি এখন বোকার মতো কথা বলছো। আমি যদি এখন ওদেরকে না মারি তাহলে ওরা ভালোভাবে বুঝে ফেলবে যে তুমি আমার সঙ্গে ছিলে। আর বিশ্বাস কারণ হলো ওরা আমার চেহারা পর্যন্ত থেকে ফেলেছে। তোমার নিজেরও বিপদ হবে,
আর আমার জন্য অনেকটা বিপদ হয়ে যাবে। ওদেরকে যেভাবেই হোক মারতে হবে। ওরা যেন কোনোভাবেই কোনো তথ্য ওদের কাছে না দিতে পারে। আকাশ তার নিজের মতো করে সে যেতে লাগলো, আর কিছু দূর যাওয়ার পরেই সে গুলি করতে লাগলো। আর এভাবে অনেক সময় ধরে গোলাগুলি চলতে লাগলো। আর প্রায় 10 মিনিট গোলাগুলি চলার পরে সবাই সেখানে মারা পড়লো। আর একজনকে ধরে আকাশ তার নিজের গাড়িতে তুলে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। আর ইঞ্জেকশন দেওয়ার সময় পায়েল তাকিয়েছিল, কারণ এটা কিসের ইঞ্জেকশন সে নিজেও জানে না। সরাসরি তার আস্থানায় চলে আসে, আর হাসান সামনে আসার পরে হাসানকে বলল এটাকে নিয়ে যাওয়ার জন্য। আর চারিদিকে পায়েল অনেকটা ভয় পাচ্ছে, কারণ চারিদিকে গুটগুটে অন্ধকার। দিনের বেলায়ও এখানে প্রায় সময়ই অন্ধকার থাকে। সূর্যের আলো পৌঁছয় না বললেই চলে, কারণ এটা ঘন জঙ্গল। আর তখন পায়েল আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল সবার সামনে। আবার সবার সামনে জড়িয়ে ধরার পরে সবাই সামনে থেকে সরে গেল। আকাশ কিছুটা লজ্জা পেল সবার সামনে, আর পায়ের দিকে জড়িয়ে ধরে আকাশকে বলতে লাগলো, আকাশ, আমি অনেক বেশি ভয় পাচ্ছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আর তুমি এখানে থাকবে না, এখানে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে, প্লিজ চলো আমার সঙ্গে। দেখো পায়েল, আমি তোমাকে এখনো বারবার বলছি, প্লিজ তুমি আমার জন্য কিছুদিন ওয়েট করো। আমি আমার এই বড় একটা সমস্যা শেয়ার না করে আমি তোমার সঙ্গে কোনো কিছু করতে পারবো না। তুমি যাচ্ছ যে এখনই বিয়ে করে ফেলার জন্য, তাই তো এটা কোনো দিনই সম্ভব না। আমার স্বপ্নগুলো পূরণ হবে, আমার ভাইয়ের প্রতিশোধ নেব, তারপরে এসব কিছু দেখা যাবে। কিন্তু তার আগে যদি তোমাকে ওরা কোনো কিছু করে ফেলে তখন কি করবে? তখন আমি কাকে নিয়ে ঘর বাঁধবো? তুমি একবার বলতে পারো? যার যেভাবে মৃত্যু লেখা আছে তার সেভাবেই মৃত্যু হবে। আর আমার বিশ্বাস যে ওদের মতো শয়তানের হাতে আমার কখনো মৃত্যু হবে না। ওদেরকে আমি আমার নিজের হাতে শাস্তি দেব। তুমি শুধু আমাকে একটু সাপোর্ট করো। আকাশ সে ভিতরে চলে আসে, আর ভিতরে আসার পরে এদিকে পায়েল জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছে। আর তখনই রাফি এসে তাকে কফি দিল, আর কফি দেওয়ার পরে পায়েলের সঙ্গে কথা বলতে লাগলো। আর তখন পায়েল রাফির উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো রাফি ভাইয়া, আমি তাকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি। আমি জানি আমি তাকে এখন চাই, কিছু বলি না কেন তার কোনো কিছুই আসলে ভালো লাগবে না। ওর মাথায় কি চলছে? পায়েল, তুমি কোনো চিন্তা করো না। সে আমার বন্ধু নয়, সে আমার ভাই। আর সে তোমাকে আসলেই অনেক বেশি ভালোবাসে। আসলে এতদিন পর তার ছোটবেলার ভালোবাসাটাকে ফিরে পেয়েছে, তার জন্য তো তোমার প্রতি একটু এরকম করেছে। আর করাটা স্বাভাবিক, কারণ এদিকে এত বড় চাপ, আবার আরেক দিকে তুমি সব মিলিয়ে তার মাথার মধ্যে কি চলছে সেটা তো বুঝতেই পারছো। এটা তো আবার নতুন করে কোনো কিছুই বলতে হবে না। আর তুমি একটু সাবধানে থেকো। কিছুক্ষণ পরেই আকাশ সেই রুম থেকে বের হয়ে চলে আসলো। আর রুম থেকে বের হবার পরে রাফিকে বলল গাড়িতে করে পায়েলকে তার বাসায় নামিয়ে দিয়ে আসার জন্য। রাফিও ঠিক তেমনটাই করলো। রাফি পায়েলকে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসলো। আর এদিকে আকাশ ল্যাপটপে কাজ করছে। আর ও কিছুক্ষণ কাজ করার পর আকাশ তার যন্ত্রপাতিগুলো খুঁজতে লাগলো। আর কিছুক্ষণ পরে একটা বক্স বের করে আনলো। আর বক্স বের করে আনার পরে সে নিজেই একটা টাইম বোম বানাচ্ছে, যেন তার স্বপ্নটা কিছুটা হলে সফল হয়। আর তখনই হাসান চলে আসলো। আর হাসান আসার পরে বিষয়টা দেখে বোঝার চেষ্টা করছে কে করছে। বেশ কিছুটা অবাক হয়, কারণ এগুলো দিয়ে কি হবে সেটা রাফির মাথায় কোনো কিছু ঢুকছে না। এভাবেই সময়টা পার হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পরে 7টা টাইম বোম বানিয়ে দেয়। আর বানানোর পরে আকাশ হাসান আর রাফিকে দুজনকেই বলতে লাগলো, হাসান, তুই এই পাসটা এই জায়গায় রেখে আসবে, বুঝতে পেরেছিস? আর রাফি, তুই আমার সঙ্গে আয়। হাসান, তোকে আমি যেভাবে বললাম তুই এগুলো ঠিক এই জায়গায় রাখবি। আর প্রথমটা রাখবি ব্রিজের নিচে, দ্বিতীয়টা রাখবি ভার্সিটিতে, আর তৃতীয়টা রাখবি আলীর যে একটা আস্তানা আছে সেখানে। এটা খুব সাবধানে রাখতে হবে। আর বাকিগুলো ডনের কাছে পাঠিয়ে দে। রাফি, তুই আমার সঙ্গে আয়।
তারপরে আকাশ রাফিকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরে আকাশ ড্রাইভিং করতে করতে মন্ত্রীর বাসার সামনে চলে আসলো। আকাশ গাড়িটা মন্ত্রীর বাসা থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখেছে। আর তখনই আকাশ গাড়ি থেকে ড্রোন বের করলো। আর ড্রোন বের করার পরে এসে ড্রোনের মধ্যে টাইম বোম লাগিয়ে দিল। আর লাগিয়ে দেওয়ার পরে আকাশ ড্রোনটাকে ফ্লাইং করতে লাগলো। আর এটা দেখার পরে রাফি অনেকটা ভয়ে ভয়ে আছে, কারণ মন্ত্রীর ভাষার মধ্যে যদি এটা করা হয় তাহলে অনেক বেশি সমস্যা হবে। আর তখনই আকাশ রাফির কাছে সেই ড্রোনটা দেওয়ার পরে আকাশ বলল সে নিচে ভিতরে যাবে। আর তখন রাফি তাকে আবারও জিজ্ঞেস করলো, আরে ভাই, তোর প্ল্যানটা কি সেটা তো আমাকে বলবি, নাকি এভাবে তুই একা একা যদি প্লেন মাথায় রাখিস তাহলে আমি কি করব সেটা তো আমি নিজেও জানি না। যদি কাজে কোনো ভুল হয়ে যায় তখন তো তুই আমার উপর দোষ দিবি, আমাকে কথা শোনাবি। আগে তুই প্ল্যানটা বল, কি করতে চাইছিস তুই? শোন, আমার ধারণা মতে আলী এখন মন্ত্রী সাহেবের বাসায়। তো আলী যখনই এখান থেকে বের হবে তখনই বোম ব্লাস্ট করতে হবে, যেন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং পুলিশকে এটা সন্দেহ করাতে হবে যে আলীর সঙ্গে মন্ত্রীর মিটিং ছিল, আর সেই মিটিংয়ে মন্ত্রী রাজি না হওয়ায় আলী তাকে মেরে দিয়েছে। আর প্রমাণগুলো এমনভাবে রাখতে হবে যেন পুলিশ শুধুমাত্র আলীকেই সন্দেহ করে। বুঝতে পেরেছিস? কিন্তু কি প্রমাণ রাখবো সেটাই তো বুঝতে পারছি না। আমার মাথায় তো কোনো কিছুই আসছে না। তুই তো ভালো করেই জানিস যে আমার মাথায় এসব কিছু ঢোকে না। ভালো করে না বললে ওরা কি মিটিং করেছে এটা তো জানতে হবে। আরে গাধা, আলীর সঙ্গে যে মন্ত্রী পার্টনারশিপ সেটা কি তুই ভুলে গিয়েছিস? আর মনে হয় আলী তার নিজের পাওনা টাকা বুঝে নিতে এসেছে, কারণ এটা 1-2 টাকার খেলা নয়, এটা কোটি কোটি টাকার খেলা। বুঝতে পেরেছিস? এখন আমাদেরকে প্রথম কাজ হলো আগে ফুটেজ সংগ্রহ করা, যে ফটোগুলোর মধ্যে আলী একটু রাগান্বিত অবস্থায় থাকবে। সেই মোক্ষম সময়টার জন্য আমাদের ওয়েট করতে হবে ড্রোনের মাধ্যমে। তাই আমাদের কাছেই এখন বড় অস্ত্র হলো ড্রোন। আকাশের প্ল্যান অনুযায়ী রাফি সেই অনুযায়ী কাজ করতে লাগলো। ওরা আরও একটা ড্রোন ফ্লাইং করলো, আর 2টা ড্রোন দিয়ে ওরা ভিতরে প্রবেশ করালো। একটা ড্রোন একদম মৌমাছির মতো দেখতে। আকাশ সেটাকে মন্ত্রীর বাসার ভিতরে প্রবেশ করালো। আর প্রবেশ করানোর পরেই আকাশ দেখতে পেল যে সোফার মধ্যে বসেই দুজনেই আলোচনা করছে, আর সেগুলো আকাশ ভালোভাবে রেকর্ডিং করতে লাগলো। আর হঠাৎ করেই আলী টেবিলের উপর ঘুষি দিয়ে গাছ ভেঙে ফেলে। আর তখনই আলী সেখান থেকে বের হয়ে যায়। আকাশ এটাই চেয়েছিল। আলী বাসার গেটের কাছে আসতেই আকাশ বোম ব্লাস্ট করে দেয়, আর পুরো বাড়িটা থমকে যায়। পুরো বাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আলী সেখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় সকলেই তাকে দেখে ফেলে, আর আলী পালিয়ে চলে আসলো। আর এদিকে আকাশ সে আবারও তার আস্তানায় বসে রইল। আর এই ভিডিওটা কমিশনারের কাছে পাঠিয়ে দিল। কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়ার পরে কমিশনার এটা দেখার পরে অবাক হয়ে গেল, কারণ একটু আগেই কমিশনারের কাছে খবর এসেছে মন্ত্রীর বাসের উপর ব্লাস্ট করা হয়েছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এভাবেই পার হয়ে গেল 3টে দিন। এই 3 দিনে পায়েলের যন্ত্রণা আকাশকে প্রতিদিনই পোহাতে হয়। আর আকাশের মধ্যে আর কোনো কাজ করেনি, কারণ আকাশ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের তামাশা দেখবে। আলীর এখন কি অবস্থা হয় সেটাই আকাশ বসে বসে দেখবে। আর তখনই আকাশ টিভির সামনে বসে কফি খাচ্ছিল। আর তখনই হাসান প্রবেশ করে। হাসানের পেছনে রাফিও রয়েছে। আর রাফি এসে আকাশের সঙ্গে বসে পড়ল। আর বসে পড়ার পরে আকাশকে বলতে লাগলো, আরে ভাই, আমি তো ভেবেছিলাম যে এটা কোনোভাবেই কোনো কিছু হবে না, কিন্তু তোর এই সামান্য প্ল্যানে যে এত বড় কাজ হয়ে যাবে এটা আসলেই বুঝতে পারিনি। কিন্তু মন্ত্রী সাহেব তো তোর সঙ্গে ভালো ব্যবহার করতে, তোকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তুই তাকে মেরে ফেললি কেন? আমার তো মনে হয় মন্ত্রী সাহেব একজন ভালো লোক ছিল। মন্ত্রী সাহেব একজন খারাপ লোক ছিল। সে আকাশের সঙ্গে কাজ করত। শুধু এটা নয়, আকাশের সঙ্গে ড্রাগসের ব্যবসাও করত। বাংলাদেশের যত রকমের ড্রাগস প্রবেশ করে, যত রকমের নেশাদ্রব্য প্রবেশ করে, সব কিছু আলীর হাত ধরেই প্রবেশ করে। আর আলী সাপোর্ট পায় মন্ত্রীর হাত ধরে। প্রশাসন থেকে সমস্ত কিছু মন্ত্রী সাহায্য করে। আর কমিশনার তো শুধুমাত্র একটা নাচের পুতুল। কমিশনারকে যেভাবেই উপর থেকে অর্ডার করা হয় সেভাবেই সে কাজ করতে থাকে।
তার কোনো কিছু করার নেই, বুঝতে পেরেছিস? আমি সেটাই করেছি, এমনভাবে কাজটা করেছি যেন সাপ মরে লাঠিও না ভাঙে, বুঝতে পেরেছিস? গ্রামের ভাষায় একটা কথা ছিল। আবারও টিভিতে ব্রেকিং নিউজ হতে লাগলো, আর ব্রেকিং নিউজটা দেখার সময় আকাশ সবাইকে বলল একসঙ্গে কফি খাবে, আর সেই অনুযায়ী একজনকে বলল সবার জন্য কফি নিয়ে আসার জন্য। আর একটু পরেই কফি নিয়ে আসলো, আর কফি নিয়ে আসার পরে সাংবাদিক বলতে লাগলো, দেশের মধ্যে অস্থিরতা বিরাজ করেছে, প্রধানমন্ত্রীকে হত্যা করার পেছনে আলীর হাত রয়েছে। কারণ একটা ভিডিও ফুটেজে দেখা যায় আলী অনেকটা রেগে গিয়েছিল তার টাকার জন্য, আর সেই কারণেই ধারণা করা হচ্ছে আলী মন্ত্রীকে মেরে ফেলেছে। আর এদিকে এটাও জানানো যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং রাকিবকে হত্যার পিছনে আলীর সমস্ত কিছু হাত রয়েছে। আকাশ চৌধুরীর উপর যতগুলো অভিযোগ ছিল সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে চারদিকে। কারণ জনগণের মুখে এখন আকাশ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। জনগণের কাছে আকাশ চৌধুরী একজন নির্দোষ মানুষ। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন এটার বিরুদ্ধে যায় নাকি। পক্ষে থেকে পরবর্তী খবর জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এই নিউজ দেখে আকাশ চৌধুরী পাগলের মতো হাসতে লাগলো। আর তখনই তার রানী পায়েল সামনে দাঁড়িয়ে আছে, আর পায়েলকে দেখার পরে আকাশ হাসি বন্ধ করে দেয়। আর হাসি বন্ধ করে দেওয়ার পরে পায়েলের উদ্দেশ্যে কফি দিতে বলে। আর তখন রাগী কণ্ঠে আকাশকে বলতে লাগলো, আমি কি তোমার জন্য এখানে কফি খাওয়ার জন্য এসেছি? আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তুমি কি এসব ছাড়বে কি না বলো? হয়তো তুমি এখন ছাড়বে, না হয় তুমি আমাকে ছাড়বে। চাই না তোমার ভালোবাসা। তোমার ভালোবাসার জন্য আমি আর কত টেনশন করব বলো? একদিকে বাবার টেনশন আর একদিকে তোমার টেনশন। কেন, আমি কি করেছি যে তুমি আমার উপর এত রাগ দেখাচ্ছ? আর আমি কি গুন্ডা মাস্তান নাকি? তুমি কি আজ পর্যন্ত আমার নামে একটা রিপোর্ট শুনেছ? দেখো, টিভিতেই বলছে আমি কোনো কিছুই করিনি। আমি যা করছি জনগণের উপকারের জন্য করছি। নতুন ব্যাংক করেছি, হাসপাতাল করেছি, এতিমখানা করেছি, আমার বাবার নামে, আমার মায়ের নামে। এসব কিছু ভালো কাজ নয়। তুমি শুধু গোলাগুলি এসব কিছুই দেখো। তুমি আজ পর্যন্ত একটা প্রমাণ পেয়েছো যে আমার লোকেরা কাউকে ধর্ষণ করেছে, কাউকে টাকার জন্য পিটিয়েছে, কোনো মেয়েকে ইফটিজিং করেছে? কেউই করেনি। আমার হয়ে প্রায় 15,000 ছেলে কাজ করে বিভিন্ন জায়গা থেকে। লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া সব জায়গায় আমার লোকজন রয়েছে। বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় আমার অফিস রয়েছে। এমনকি আমি নিজেও জানি না যে এই অফিসগুলো কোথায়। ওরাই আমার সঙ্গে দেখা করতে আসে, ফোনে কথা বলে সবাই। যদি আমার উপর নির্ভরশীল হতে পারে, তুমি কেন হতে পারছো না? দেখো, আমার বাবা সন্দেহ করেছে যে এটার পিছনে তুমিই রয়েছো। আর আমার বাবা এটাও বলেছে যে তোমার সঙ্গে যেন আমি কোনো প্রকার যোগাযোগ না করি, তাহলে আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো। বলো এখন আমি কি করব? দেখো, আমি তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি, কিন্তু বাবাকে আমি কি করে বোঝাবো? আমি তোমার ব্যাপারে সবকিছু টেনশন নিতে নিতে আমার অবস্থা কি হয়েছে তুমি একবার আমার দিকে তাকিয়েছো? সেই ছোটবেলা থেকে তোমার দেওয়া কষ্টগুলো সহ্য করে আসছি, এখন তুমি সহ্য করতে বলছো? হ্যাঁ, তুমি সহ্য করবে, কারণ তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি আমার লাইফের সব কিছু। যতদিন আমি এমন থাকবো, তুমি ততদিনই সহ্য করে যাবে। এবং আমি জানাই যে তুমি পারবে। তোমাকে পারতে হবে, কারণ সবার মতো তুমি নও, তুমি একটু আলাদা। সবই যখন বোঝো, তাহলে এতটা প্যারা দিচ্ছ কেন আমাকে? এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? এত চিন্তার মধ্যে কেন রেখেছো? তুমি 24টা ঘন্টা আমি টিভির সামনে বসে থাকি কেন জানো? তোমার একটু খবর পাওয়ার জন্য। তোমাকে ফোন দিলে তুমি ফোন ধরো না, তোমার ফোন বন্ধ। এদিকে ফোন দিলে কেউ সঠিক কথা বলে, আবার কেউ মিথ্যে কথা বলে। এটা সব কয়টা তোমাকে নষ্ট করেছে। এই, তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? তুই কি যাবি, নাকি আমি একবারে মাথা ফাটিয়ে দেবো? পায়েলের রাগ দেখে বাকি সবাই সেখান থেকে সরে গেল, কারণ আকাশের এখানে প্রায় 25 জনের মতো আছে। আর সবাই সেখান থেকে চলে যায়। আর সবাই চলে যাওয়ার পরে দেখতে পেল হাসানের রাফি সেখানে দাঁড়িয়ে আছে। আর তখনই পায়েল ওদের দিকেই তেড়ে আসলো, আর ওরাও দৌড়ে পালিয়ে গেল। আর এটা দেখার পরে আকাশ অনেকটা শব্দ করে হেসে দিল। আর তখনই পায়েল এসে তাকে মারতে থাকে, বুকের মধ্যে কিল ঘুষি মারতে থাকে। আর হঠাৎ করে
করেই আকাশ সে শক্ত করে পায়েলকে তার বুকের মাঝে টেনে নেয়। আর বুকের মাঝে টেনে নেওয়ার পরে পায়েল আর কোনো নড়াচড়া করছে না, সেই শক্ত করে আকাশকে ধরে রেখেছে। আর তখনই সবাই লুকিয়ে লুকিয়ে সেটা দেখছে, আর সবাই মিটমিট করে হাসছে। আর এটা দেখার পরে আকাশ সে ছেড়ে দিতে চাইলো, কিন্তু পায়েল তাকে কোনোভাবেই ছাড়ছে না। তারপর আকাশ ফিসফিস করে পায়েলকে বলতে লাগলো, এখন যদি আর তুমি আমাকে না ছেড়ে দাও তাহলে কিন্তু সবাই ফ্রিতেই সিনেমা দেখবে। তাই বলছি, এখন ছেড়ে দাও, ভবিষ্যতে অনেক ধরতে পারবে। আর তখনই পায়েল তাকে ছেড়ে দেয়। আর পায়েল ছেড়ে দেওয়ার পরে লজ্জা পেয়ে সে হাঁটতে থাকে। আর তখনই রাফিকে বলল এগিয়ে দিয়ে আসার জন্য। আর রাফি তাকে গাড়িতে করে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আর রাফি শেষে তার নিজের কাজগুলো করতে থাকে। আর এদিকে আকাশ মোক্ষম সময়ের জন্য ওয়েট করছে। এদিকে আলীর মাথা ছাড়া দিয়ে ওঠে। আলী এখন কি করবে সে নিজেও বুঝতে পারছে না। আলী বলল এখনই তার সব কিছু করতে হবে, আর কিছু দেরি করলে সে সব কিছু হারিয়ে ফেলবে, কারণ পুলিশ সবাই তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। দেখা মাত্রই গুলি করলো। কে আছিস? কমিশনার আর কমিশনারের মেয়েকে নিয়ে আয়। শুনেছি কমিশনারের মেয়ের সঙ্গে আকাশের নাকি অনেক ভাব। সেই ভাবের জন্যই তো কমিশনারের মেয়েকে আমার দরকার। জীবনে কত মেয়ে এসেছে আর কত মেয়ে আমার বিছানা পর্যন্ত গিয়েছে, কিন্তু এই কমিশনারের মেয়ের মধ্যে যে কি আছে সেটা আমি দেখব ভালো করে। তাড়াতাড়ি নিয়ে আয়। এদিকে আলী তার লোকজন দিয়ে পায়েলকে এবং কমিশনারকে কিডন্যাপ করে দেয়। আর কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে যেতে থাকে। আর এদিকে তার লোকজনকেও ভালোভাবে সেট করতে লাগে। এদিকে আকাশ তার নিজের মতো করে ল্যাপটপে কাজ করছিল, আর ল্যাপটপে সবার সঙ্গে যোগাযোগ করছিল। আর তখনই তার মোবাইল একটা কল আসে, আর কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে আলী আকাশকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেশে ফেরার পরে তুই নাকি অনেক বেশি রংবাজ হয়ে গিয়েছিস। এ আমার সব কিছু, আর তুই আমাকেই টাকা দিতে চলে এসেছিস। তোর ভাইকে তো মেরে ফেলেছি, এখন শুধু তুই বাকি। তুই মারা গেলেই তোর বংশ নির্বংশ হয়ে যাবে। এই কুত্তার বাচ্চা, আমাকে মারা কি এতই সহজ? হ্যাঁ, আমার বাবা তো এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, কিন্তু তুই যে আমার ভাইকে মেরেছিস, এটার জন্য তোকে কতটা রক্ত ঝরাতে হবে সেটা তুই নিজেও জানিস না। আর আমার সম্পর্কে তুই ভালোভাবেই জানিস আমি কি করতে পারি। তোর দিন ঘনিয়ে আসছে, তোর মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তোকে তো আমি আইনের রাস্তায় মারবো না, তোকে আমি আমার নিজের আদালতে এনে মারবো। তোর জন্য প্রতিটা দেশের সঙ্গে আমার খারাপ হয়ে গেছে। সবাই আমার সঙ্গে কাজ করতে দ্বিধাবোধ করছে, আমাকে দাম দিতে চাচ্ছে না, শুধুমাত্র তোর জন্য। বাংলাদেশে আমার এত বড় ক্ষতি করেছিস যেটা বলার মতো নয়। আমার সকল লোকগুলোকে মেরে ফেলেছিস, আমার সকল জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছিস। তুই পুলিশের কাছে আমাকে বানিয়েছিস। আমার সমস্ত কুকীর্তি সব কিছু ফাঁস হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। না হলে কারোর ক্ষমতা ছিল না এগুলো করার। তোকে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। আর একটা কথা, তোর জানে মন, তোর ভালোবাসা পায়েল, সে এখন আমার কাছে আছে। মেয়েটার ফিগার দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আমি অনেক মেয়েকে আমার বিছানায় নিয়েছি প্রতিদিন, কিন্তু এর মতো আমি একটা কেউ পাইনি। আজকে ভাবছি বিছানা গরম করব সবাই মিলে। তোর ভালোবাসাকে গণধর্ষণ করব আমরা সবাই মিলে। প্রথমে আমি, তারপর এক এক করে যাবে। চলে আয়, না হলে তো খবরের ছবি আসবে। কুত্তার বাচ্চা, তুই পায়েলের কোনো ক্ষতি করবি না। তোর যা সমস্যা সবকিছু আমার সঙ্গে, তোর যত রকমের সমস্যা সবকিছু আমি করেছি, কিন্তু তুই আমার জন্য অন্য কাউকে টেনে আনবি না। যদি ওর কিছু হয় তাহলে তোকে আমি পুড়িয়ে মারবো। তাহলে চলে আয় গাজীপুরের সেই জঙ্গলে। আর ভালোভাবেই জানিস আমি এখন কোথায় আছি। এত হেয়ালি না করে তাড়াতাড়ি চলে আয়। বেশি দেরি করলে তো বুঝতেই পারছিস কি করব। আর হ্যাঁ, অবশ্যই একা আসবি। আর সঙ্গে সঙ্গে কি কি আনতে হবে সেটা তো বলার মতো নয়। যেগুলো ক্ষতি করেছিস সেগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তোর সকল কিছু আমার নামে করে দিবি। আর একটা কথা, কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবি না।
তাহলে কিন্তু তোর ভালোবাসা এখানেই শেষ, এখানেই সমাপ্ত করে দেব। তারপর আকাশ তার নিচের কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে সে ফোন করে সবাইকে তার সামনে আসতে বলে। আর 10 মিনিটের মধ্যেই ওরা চলে আসে হেলিকপ্টারে করে। আর সবাইকে নিয়ে সে একটা প্ল্যান তৈরি করে। আর প্ল্যান অনুযায়ী সে একটা গাড়ি নিয়ে আর টাকা আর দলিলগুলো নিয়ে যেতে থাকে। আর সবাই তার প্ল্যান অনুযায়ী যেতে থাকে। কেউ হেলিকপ্টারে করে যাচ্ছে, আবার কেউ স্থলপথে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পরে আকাশ সে নিচে সেই জঙ্গলে প্রবেশ করলো। আর গাড়িটা সামনে রেখেই সে হাঁটতে লাগলো ব্যাগটা নিয়ে। ব্যাগ নিয়ে হাঁটার সময় কিছু দূর যাওয়ার পরেই কয়েকজন এসে তাকে ধরে ফেললো। আর ধরে ফেলার পরে তার হাতগুলো পিছনে নিয়ে বেঁধে ফেললো। আর বেঁধে ফেলার পরে আকাশকে চোখ বন্ধ করে সেখানে নিয়ে গেল। আর আকাশ তার হাতে থাকা একটা লুকানো ডিভাইসের মধ্যে ক্লিক করে দেয়। আর ক্লিক করে দেওয়ার সময় তার লোকেশন ট্র্যাক হতে থাকে। প্রতি সময়ের প্রতি সেকেন্ডে আকাশের লোকেরা চারিদিক থেকে সবাইকে ঘিরে ফেলে। এখন আকাশের সব কিছু বলার বাকি। আকাশ বলা মাত্রই করবে হেলিকপ্টারে করে ঘিরে ফেলেছে সবাই। আর কেউ জঙ্গলের চারিদিকে রয়েছে। সবাইকে আকাশ নিজের হাতে ট্রেনিং দিয়েছে। সবাই অনেক পাকাপোক্ত। আর আকাশ ভিতরে প্রবেশ করার পরেই আকাশের বাঁধন খুলে দেওয়া হয়। আর বাঁধন খুলে দেওয়ার পরে আকাশ সামনে তাকাতেই দেখতে পেল পায়েলের উপর অনেক অত্যাচার করা হয়েছে। থাপ্পড় দিতে দিতে তার গালে দাগ পড়ে গেছে। আর তখন আলী এসে বলতে লাগলো, কিরে, অনেক বেশি তেজ হয়ে গেছে মনে হয় তোর। আর আমি বললাম, আর তুই একা একা চলে আসলে। যাক, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আকাশ চৌধুরী একা একা আমাকে মারতে চলে এসেছে, তাও আবার খালি হাতে। শুধু শুধু আমার গুলো কেন নষ্ট করব? হ্যাঁ, তোর এখানে যে অস্ত্রগুলো রয়েছে এগুলো দিয়েই তোদেরকে মারতে পারবো। আর তোদের জন্য আমি একাই যথেষ্ট। আমার লোকজন আসলে এইটুকু সহ্য করতে পারবে না। তুই কি মনে করেছিস তুই একাই আমাকে মেরে এখান থেকে কমিশনার আর তোর ভালোবাসাকে ছাড়িয়ে নিয়ে যাবি? এতই সহজ? আমরা এখানে প্রায় 100 জনের মতো আছি। তোর কোনো বাপের ক্ষমতা নেই এখান থেকে নিয়ে যাওয়ার। আমার বাবার কি ক্ষমতা ছিল আর না ছিল এটা হয়তো আমার থেকে ভালো তুই জানবি। আর আমার একটা বিষয়ে জানতে ইচ্ছে করছে। যেখানে আমার বাবার হয়ে তুই কাজ করতে, আমার বাবা তোকে এতটা বিশ্বাস করত, সেখানে তুই আমার বাবার সঙ্গে বেইমানি করেছিস। তারপরেও আমার ভাই তোকে ক্ষমা করে দিয়েছিল। আর তুই কিনা সে আমার ভাইকেও মেরে ফেললি শুধুমাত্র ক্ষমতার জন্য। তোকে রাস্তা থেকে করিয়ে এনে আমার বাবা বসিয়েছিল। সুযোগ বারবার আসে না, সুযোগ শুধুমাত্র একবারই আসে। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। তোর বাবাকে তো মারতে হয়নি, তোর বাবা এমনিতেই হার্ট অ্যাটাকে মারা গেছে। এবং রাকিবকে মেরেছি যাতে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমি জানতাম না যে তুই আছিস। তোর কথা জানতে পারলে তোকে সেখানেই মেরে ফেলতাম। কিন্তু আমি জানতাম রাশেদ সাহেবের একমাত্র ছেলে হলো রাকিব, আর যে ছোট ছেলে আছে সেটা কেউ জানতো না। এটাই অনেক ভুল, আর সেই দিনটাই এখন আমাকে পোহাতে হচ্ছে। তারপরেই আকাশকে সবাই মারতে আসলো, কিন্তু আকাশ কোনো প্রকার কোনো প্রতিবাদ করলো না। কারণ প্রতিবাদ করতে গেলেই ওরা পায়েলের ওপর আঘাত করবে, যেটা আকাশের গায়ে সহ্য হবে না। কিন্তু এদিকে পায়েলের ওপর থাপ্পড় দিচ্ছে আলী। এটা সহ্য করতে না পেরে আকাশ সেই মাইক্রোফোনে বলল তাড়াতাড়ি করে অ্যাটাক করার জন্য। আর চারদিক থেকে বৃষ্টির মতো গুলি ছুড়তে লাগলো। এক একজন পালিয়ে যাচ্ছে। আর তখনই আকাশ তাড়াতাড়ি করে কমিশনার আর পায়েলকে ছাড়িয়ে দেয়। আর পায়েলকে ছাড়িয়ে দিয়ে সেই শক্ত করে পায়েলকে তার নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরার পরে আকাশ তাড়াতাড়ি করে পায়েলকে তার গাড়িতে এনে বসিয়ে দেয়, কারণ তার গাড়িটা হলো বুলেট প্রুফ। আকাশ তারপরে গাড়ির সামনে থেকে ওদেরকে গুলি করতে থাকে। আর তখনই দেখতে পেল আলী তার হেলিকপ্টারে করে পালিয়ে যেতে চাচ্ছে। আর আলীকে পায়ের মধ্যে গুলি করলো। আর পায়ের মধ্যে গুলি করতেই আলী পড়ে গেল। আর পড়ে যাওয়ার পরে আকাশ গিয়ে তাকে ইচ্ছে মতো মারতে থাকে। আর আকাশ তাকে গলায় রশি বাঁধিয়ে তারপরে মারছে।
সে ছটফট করতে করতে মারা যায় আর সমস্ত কিছু বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়। আকাশের প্রতিশোধ নেওয়া শেষ হলো। তারপরে এভাবেই পার হয়ে গেল আরও 2টা দিন। চারদিকে সবাই আকাশের নাম করছে, কারণ জঙ্গি আলী ভাই সে মারা গেছে। আদালত আকাশের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, তাই আকাশ সসম্মানে মুক্তি পেল। সবকিছু কমিশনার সাহায্য করেছে, কারণ আকাশ যদিও আইন হাতে তো তুলে নিয়েছে, কিন্তু আকাশ যদি এটা না করত তাহলে এই জঙ্গি সংগঠনটাকে কোনোভাবেই মারতে পারতো না। আর এটা ভেবেই আদালত তাকে ক্ষমা করে দেয় আর সসম্মানে মুক্তি দেয়। আর আকাশ আর পায়েলের বিয়েটা হয়ে গেলেও আকাশ এখন পায়েলকে জড়িয়ে ধরে আছে ছাদের মধ্যে। আর আকাশ দুষ্টুমি করছে, আর তখন পায়েল তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার সাথে দুষ্টুমি কেন করছো? ছাদে এসব দুষ্টুমি করা যায় না, তুমি জানো না? আগে রুমে যাই, তারপরে যত মন চায় দুষ্টুমি করো, কোনো কিছুই বলবো না। আমি আমার বউকে যখন ইচ্ছা তখনই আদর করতে পারি, তোমার তো কোনো কিছু বলার থাকতে পারে না। তাছাড়া আজকে আমার বাসরাতে বউকে আদর করতে হয়, তুমি জানো না? না, আমি কি করে জানবো? আমি কি তোমার মতো বুড়ো হয়ে গেছি? আমি তো একটা বাচ্চা মেয়ে, আর বাচ্চা মেয়েরা কখনো এসব বুঝতে পারে না। তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ। এখনো তো খারাপের কোনো কিছুই দেখোনি। চলো রুমে চলো, তারপর দেখাচ্ছি যে কে খারাপ আর কে ভালো। আকাশ পায়েলকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো, আর রুমে আসার পরে পায়েলকে ছুঁয়ে দিল, আর ছুঁয়ে দেওয়ার পরেই পায়েল চোখ বন্ধ করে নিল। তখনই আকাশ তারপর তার ঠোঁটচোরা দখল করে নিল, আর পায়েলও তাকে রেসপন্স দিতে লাগলো। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় সুখে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের আকাশ এডিটিং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।